এটা পুলিশের লাঠি, বোম মারছে, গুলি করছে, দেখো অভিষেক বাহিনী গুলি মারছে, গুলি করছে, দেখো পুলিশের লাঠি নিয়ে, দেখো সব সব এই অভিষেক ব্যানার্জি ওই পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠি ছুটছে, দেখো গুলি ছুটছে। প্রার্থী অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার আজকে আমাদের জনসভা ছিল। এই জনসভা আটকানোর জন্য ওরা কাল থেকে প্ল্যানিং করছে। আজকে মোটামুটি দুটোর দিক থেকে ওরা দুটো তিনটে রাস্তা ব্লক করে দেয়, যেখান থেকে আমাদের কর্মী সমর্থকরা ওই সভাস্থলে ঢুকবে সেই জায়গা, এবং সেইটা একটা মারাত্মক জায়গায় যায়। মানে আমি যখন ঢুকছি সেই মুহূর্তে আমার সঙ্গে কিছু লোক ছিল, সেই সময় ওরা পুরোপুরি আটকানোর জন্য বোম চার্জ করে এবং 6 রাউন্ড গুলি ছোড়ে, তাতে 3-4 জন আহত হয়। সে আহত অবস্থায় হয়তো কেউ কেউ রাস্তায় শুয়ে পড়তে পারে। এই ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি তৃণমূলের এই মুহূর্তে যে অবস্থা, জনগণের মধ্যে এদের ভিত সম্পূর্ণ শেষ, শিকড় শেষ। এখন ভাড়াটিয়া গুন্ডা মস্তান দিয়ে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সুতরাং এইভাবে বেশি দিন শাসক দল টিকতে পারবে না, আর এইভাবে আইএসএফকে অন্তত দমাতে পারবে না। মানুষ যেভাবে আইএসএফের পক্ষে আসছে, এত প্রতিরোধ করার পরেও, এত আটকানোর সত্ত্বেও আজকে কিন্তু ডায়মন্ড হারবার সভা হয়েছে। কাল থেকে গন্ডগোল চলছে। কাল থেকে আমাদের ব্যবতা 1-2-তে র্যালি হয়েছে, র্যালির পরে বাড়ি বাড়ি ঢুকে হামলা করেছে। তারপরে আজকে আমাদের মাধবপুরে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থীর র্যালি ছিল, সেখানে আমাদের রাজ্য কমিটির সদস্য শাহাবুদ্দিন সিরাজের উপর হামলা করেছে। তারপরে আজকে ডায়মন্ড হারবারে হামলা করেছে। সব জায়গাতে ওরা আপাতত জনসংযোগ, জনগণের যে ভিত সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা এখন মোটামুটি দাঁত, ওদের শিং, ওদের নখ বেরিয়ে এখন সাধারণ মানুষের উপর হামলা করছে। সাধারণ মানুষ কেন ওদের পাশে থাকছে না? সুতরাং এইভাবে মানুষকে তো মোটামুটি নিয়ন্ত্রণ করা যায় না। রাজনীতির শেষ কথা জনগণ বলে, সেই জনগণের উপর ওরা হামলা করছে। সুতরাং ওদের রাজনীতির ময়দান থেকে ওরা অলরেডি মানুষ ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সেরকম একটা মুহূর্তে এই লোকসভা ভোট হতে চলেছে। এরা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না কাদের বিরুদ্ধে লড়ছে। কেন্দ্রের সরকার বিজেপির বিরুদ্ধে লড়ছে না আইএসএফের বিরুদ্ধে লড়ছে। আজকে দুদিন ধরে প্রত্যেকটা দিন আইএসএফের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তাহলে ওদের প্রতিপক্ষ কারা? আইএসএফ না বিজেপি? বিজেপির উপর কোথাও হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, বিজেপিকে আটকানোর চেষ্টা করছে না, এরা আইএসএফকে আটকানোর চেষ্টা করছে। এর একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আইএসএফকে বেছে নিয়েছে। সেই কারণে এদের বিজেপি তৃণমূলের যে সেটিং, ওদের মধ্যে কোনো গন্ডগোল নেই। আইএসএফকে যে কোনো মূল্যে রুখতে হবে, কারণ আইএসএফ আগামী দিনে জনগণের প্রতিনিধি হিসেবে বিকল্প রাজনীতি নিয়ে ময়দানে আসছে, মানুষের আস্থা ভরসা হিসাবে। এই ভাঙড় থানা আগে কাশীপুর থানা দুটো ছিল, এখন ভেঙে অনেক থানা হয়েছে। এটা কি পুলিশের ব্যর্থতা? কি বলবো? ব্যর্থতা ঠিক নয়। এরা ভেবেছিল 2 থেকে 8টা 9টা বানাবো, বানিয়ে মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে আইএসএফকে এখান থেকে নির্মূল করব। কিন্তু প্রশাসনের লোকজন এসে এখানে দেখছে 90% আইএসএফের সমর্থক। যত অত্যাচার করছে আইএসএফ তত বেড়ে যাচ্ছে, যত অত্যাচার করছে তত আইএসএফ বেড়ে যাচ্ছে। যার কারণে পুলিশ প্রশাসনের মাথায় বসে থাকা যারা আধিকারিক, তারা বলছে আমরা মানুষের বিশ্বাস ফেরাতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা অত্যাচারের লাইনে যাব না। আইপিসি লুপ্ত করে ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা চালু করেছে, এবং এই পথ দিয়েই তারা মনুসংহিতা চালু করবে। এককালে মনুসংহিতার বিধানে আমাদের এই ভারতবর্ষ চলত। সেই মনুসংহিতায় আমরা যারা অনগ্রসর শ্রেণীর মানুষ, আমাদের কোনো সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, অর্থনৈতিক অধিকার থেকে শুরু করে এমনকি মানবিক অধিকার ছিল না। তা আমরা কি আবার সেই মনুসংহিতার যুগে ফিরে যাব? তো সাথী, এই বাংলায় কিন্তু, এই বাংলা এককালে পথ দেখিয়েছিল। আমরা ভোটাধিকার পাওয়ার পর 1937 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল, সেই সাধারণ নির্বাচনে এই বাংলায় কৃষক প্রজা পার্টির জাতীয়তাবাদী নেতা ফজলুল হক তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। দলিত মুসলিম ঐক্য হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন মুখ্যমন্ত্রী ছিল না, বলা হতো প্রধানমন্ত্রী। এবং পরপর যখন ফজলুল হক, সুরাবর্দী এরা প্রধানমন্ত্রী হলেন, তখন এই উচ্চ বর্ণের নেতারা তারা এটাকে রোধ করার জন্যে
তারা কি করলেন? 1947 সালে বাংলা ভাগ করলেন, যেটার প্রয়োজন ছিল না। সেই বাংলা ভাগ করে মুসলিম অধ্যুষিত বাংলাদেশকে তারা একেবারে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিলেন। সেই থেকে আর কোনো আমাদের এই অনগ্রসর শ্রেণীর মানুষ আর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পেলেন না। কিন্তু আবার আমাদের এই বাংলার বুকে দ্বিতীয় ফজলুল হক এগিয়ে আসছেন, আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি এগিয়ে আসছেন। আমরা যদি সবাই মিলে এই নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করি, আমরা যদি সবাই মিলে এই আইএসএফ এর হাতকে শক্ত করি, তাহলে দেখবেন আবার আমরা শাসন ক্ষমতা দখল করে আমাদের নিজেদের সমস্ত সামগ্রিক অধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। তাই সাথী, আপনারা যে ইতিপূর্বে 17 বার প্রতিনিধি নির্বাচন করে পাঠিয়েছেন, আপনারা জানেন, দেখে নেবেন, বর্তমান পার্লামেন্টে 131 জন এমপি রিজার্ভ সিটে জিতে যায়, 84 জন তপশিলি জাতি এবং 47 জন হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের এই এমপি জিতে যায় বিধানসভা পার্লামেন্টে। কিন্তু তাদের বিরুদ্ধে, সেই তপশিলি জাতি আদিবাসীদের বিরুদ্ধে যখন আইন পাশ হয়, তখন তাদের কথা বলার কোনো, ট্যাপও করার কোনো অধিকার থাকে না। 47 জন আদিবাসী এমপি রয়েছে, অথচ আদিবাসীদের অরণ্যের অধিকার আইন পাশ করে শেষ করে দেয়া হলো, তারা কোনো কথা বলতে পারলো না। এসসি এসটি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, যেটা 1989 সালে চালু হয়েছিল, সেটাকে শিথিল করা হলো। এই 131 জন এমপি তারা কোনো কথা বলতে পারলেন না। 13 পয়েন্ট রোস্টার চালু করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন এসসি এসটিদের ঢোকার পথ বন্ধ করে দেয়া হলো, তখন তারা কোনো কথা বলতে পারলো না। কেন পারলো না? তাদের টিকিটি বাঁধা এই মুষ্টিমেয় উচ্চবর্ণীয় যে দল থেকে তারা জিতে যাচ্ছে, তাদের এই মালিক যারা, সেই মুষ্টিমেয় উচ্চবর্ণীয়দের হাতে যদি তারা কথা বলে, তাহলে তাদের সঙ্গে সঙ্গে দল থেকে বের করে দেবে। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখেছি 84 জন এমএলএ রিজার্ভ সিটে জিতে যাচ্ছে, 68 জন আর 16 জন আদিবাসী এমপি এমএলএ জিতে যাচ্ছে। অথচ এই কিছুদিন আগের ঘটনা, বহু ভুয়ো সার্টিফিকেট নিয়ে তারা ওই মেডিকেলে ঢুকে গেল, 50 জন প্রমাণিত, ঈশিতা সোরেনের মামলায় 50 জন প্রমাণিত, কিন্তু এই 84 জন যারা রিজার্ভ সিটে জিতে গেছে, তারা ট্যাপও করলো না। কেন করতে পারলো না? এদের টিকিটি বাঁধা ওদের হাতে। এরা কথা বললে এদের সঙ্গে সঙ্গে দল থেকে বের করে দেওয়া হবে। এটা পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘটেছে। 1996 সালে সুমন্ত এরা বলেছিলেন পশ্চিমবঙ্গে